যেকোনো সংকট হলেই সরকার প্রধান ৩ টি দলের সাথে আলোচনা করবেন, এটাও কিন্তু শোভনীয়। কালকে বিএনপিকে কি সরকার আমন্ত্রণ জানিয়েছিল? সরকারের ভেতর যে একটা অস্থিরতা ছিল, তারই কিন্তু একটা ঘনীভূত রূপ এই সর্বশেষ আমরা দেখলাম যে বিএনপির প্রতিনিধি দল যে বলেছেন যে না, এটা কি নির্বাচন কাছে আসার জন্য এই বিষয়টা কি আরো জোরে সোরে উঠল? চর্চায় স্বাগত। অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার? আবার এই প্রশ্নটি সামনে চলে এসেছে এই মুহূর্তে। গতকাল বিএনপি বেশ জোরে সোরে প্রশ্নটি সামনে নিয়ে এলো। এখন এই প্রসঙ্গে আমরা কথা বলবো চর্চার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো এই যে আমরা যে শুরুতে যে কথাটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকার প্রায় ১৫ মাস ক্ষমতায়, যদি আমি বলি তাহলে ১৫ মাস ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে তাদের চরিত্র নতুন করে গঠনের প্রশ্নটি কেন আসছে? বিতর্কটি কিন্তু হঠাৎ করে আসেনি। এই সরকার যখন গঠিত হয়, বিশেষ করে ছাত্র নেতৃত্ব থেকে যখন ৩ জন প্রতিনিধি নেওয়া হয়, এরপর থেকেই বিতর্কটা কিন্তু নানা মহলে, বিশেষ করে রাজনৈতিক মহলে এটা জোরে সোরে চলছিল। এখন কখনো সরকার বলেছে যে ছাত্র নেতৃত্বই তাদের ক্ষমতায় এনেছে, কখনো তাদের উপর ভরসা করেছে, আবার কখনো সরকারের কোনো পদক্ষেপ মনে হয়েছে বিএনপির প্রতি আহ, তারা পক্ষপাত আছে তাদের। কখনো অভিযোগ আছে যে জামাতের অনেক দাবি তারা মেনে নিয়েছে। সুতরাং এক ধরনের সরকারের ভিতর যে একটা অস্থিরতা ছিল, তারই কিন্তু একটা ঘনীভূত রূপ এই সর্বশেষ আমরা দেখলাম যে বিএনপির প্রতিনিধি দল যে বলেছেন যে না, এটা কি নির্বাচন কাছে আসার জন্য এই বিষয়টা কি আরো জোরে সোরে উঠলো? না, অন্তর্বর্তী সরকার গঠন এবং জুলাই সনদ বলি বা সমস্ত কার্যক্রমের লক্ষ্য তো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সুতরাং নির্বাচনটি যখন কাছাকাছি সময়ে চলে এসেছে, আর স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো তারা সরকারের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে এবং সেটি বিএনপি নেতারা গতকাল প্রধান উপদেষ্টাকে বলে বিএনপি এসেছেন। নেতারা কিন্তু গিয়ে একদম সুনির্দিষ্টভাবে বলেছেন যে সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসাবে যারা অন্য দলের লোক আছেন বা দল সরকারের, মনোভাবাপন্ন। এবং আরও একটা শোনা যাচ্ছে যে উপদেষ্টা শুধু না, প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত এদের মধ্যেও যারা দলীয় মনোভাবাপন্ন বা দলের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিতি আছে তাদেরকে সরিয়ে দেওয়া। এখন এটা আমরা গতকাল বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটা শুনলাম। এখন আজকে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হবে। সেখানে তাদের বক্তব্য আসলে একটা পূর্ণাঙ্গ চিত্র হয়তো পাবো। কিন্তু আমরা ইতিমধ্যে যে চিত্রটি পেয়েছি, তাতে হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের সময় সরকার, তার প্রশাসন, তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, কোনো কারো পক্ষে যাবে না, বিপক্ষে যাবে না, এই নিশ্চয়তা তারা প্রধান উপদেষ্টার কাছে চেয়েছেন। কিন্তু ধরেন যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে দাবিগুলোর মধ্যে যে বিষয়টা, এইটা প্রধান উপদেষ্টা তো তাদের আশ্বস্ত করেছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের, তার উপরে একদম স্পেসিফিক বলেছেন যে আমি নিজে বিষয়টি দেখব। এখন এখানে প্রধান উপদেষ্টা একা কিন্তু সরকার নয়, সরকারটা হচ্ছে উপদেষ্টা পরিষদের সব সদস্য নিয়ে জনপ্রশাসন তিনি দেখবেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা কে দেখবেন? সেখানে তো একজন উপদেষ্টা, আলাদা উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার যদি বলেন যে অন্যান্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় এবং সেখানে জনবল অনেক বেশি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচনের একটা মানে খুবই নিগুড় সম্পর্ক, এ কারণে যে এই শিক্ষকরা নির্বাচনী দায়িত্ব পালন করেন। অন্যান্য বেসরকারি সংস্থার লোকরাও করেন, কিন্তু প্রধানত শিক্ষকরা করেন। এটি ভালো যে শিক্ষকরা আন্দোলনে ছিলেন এবং সরকার তাদের দাবি দেওয়া মেনে নিয়েছেন, তারা এখন শ্রেণীকক্ষে ফিরে গেছেন। এটি এক ধরনের নির্বাচনী পরিবেশের ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে বলে আশা করি। কিন্তু ধরেন কালকে দেখা করার পর মির্জা ফখরুল যে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, সেখানে কিন্তু ওনাকে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে
বিএনপি যে অভিযোগ করেছে বা যে অনুরোধ করেছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা? উনি কিন্তু মানে না সূচক কথা বলেছেন বলে বলা হচ্ছে। না, এখন হচ্ছে যে বিএনপি যে অভিযোগ করেছে এবং এই অভিযোগ তো আজকেই না, এর আগেও করেছেন। আ প্রথমত ৩ জন উপদেষ্টা ছিলেন, যারা ছাত্র নেতৃত্ব থেকে আসা। এখন ২ জন আছেন এবং তাদের আ ভূমিকা নিয়ে বিএনপি এবং আরও কোনো দলের অভিযোগ তো আছেই। আবার এনসিপি এবং জামাতেরও এক ধরনের অভিযোগ আছে যে এই সরকারের কেউ আছেন যে তারা বিএনপির প্রতি পক্ষপাত। আসলে সরকারের যেভাবে পরিচালনা করার কথা আমরা অতীতে দেখেছি, বিচারপতি শাহাবুদ্দিন আহমদের যে সরকার, এতটাই তারা সতর্ক ছিল, সজাগ ছিল এবং কোনো পদক্ষেপই তাদের মনে না হয় তারা ডানে হেরেছেন বা বামে হেরেছেন। কিন্তু এই সরকার এসে প্রথমে যে বিষয়টি হচ্ছে যে সরকারের কোনো মেয়াদ ছিল না। কবে নির্বাচন হবে এই ব্যাপারে একটা অনিশ্চয়তা ছিল। সুতরাং এই যে আজকে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো যদি সরকার গঠনের পরপরই আসতো, তাহলে কিন্তু অনেক সহজ হতো সমস্যার সমাধানে। কিন্তু এখনও সমস্যার কিন্তু সমাধান করতে হবে। এ ব্যাপারে অন্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা করতে হবে। আর যেকোনো সংকট হলেই সরকার প্রধান ৩টি দলের সাথে আলোচনা করবেন, এটাও কিন্তু শোভনীয় না। হ্যাঁ, মানে এই বিষয়টাতেই আসতে চাচ্ছিলাম যে আপনি ধরেন কালকে বিএনপিকে কি সরকার আমন্ত্রণ জানিয়েছিল? আমরা যতদূর জানি যে বিএনপি নিজে বিএনপির পক্ষ থেকে তারাই সাক্ষাতের সময় চেয়েছেন। সময় চেয়েছিল। এখন বিষয়টি হচ্ছে তারা সাক্ষাতের সময় চেয়েছেন, অন্যরাও চাইবেন বা অন্যরা না চাইলেও সরকারের উচিত তাদের কথাও শোনা। আমরা জুলাই সনদ নিয়ে দেখেছি তারা ৩০টি দলের বক্তব্য শুনেছেন। এখন এবং সেখানেও কিন্তু সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে বলা যায় না। এনসিপি সহ বেশ কয়েকটি দল এখনও সই করেনি। এখন সই না করলে কি তারা নির্বাচনে যাবে না? এটাও কিন্তু নিশ্চিত নয়। নির্বাচনে যেতেও পারে সই না করে, এই আপত্তি সত্ত্বেও। আবার সই করার পরেও কেউ নির্বাচন থেকে বিরত থাকতে পারে। যেমন এনসিপি বলেছে, একটা তো সইয়ের ব্যাপারে তাদের অভিযোগ আছে, আবার প্রতীকের ব্যাপারেও তারা বেশ কঠোর অবস্থানেই আছে যে প্রতীক তারা না পেলে নির্বাচন করবে কিনা এ ব্যাপারে ভবিষ্যতে। কিন্তু আপনি যেটা বলছেন যে আলাপ আলোচনায় কেন বারবার ৩ দল, কেন অন্যরা কেন না? আপনি জুলাই সনদ স্বাক্ষরের সময় ৩০ দল, আর প্রত্যেকটি এই সংকট বা সরকার যখন একটু ইয়েতে বলে আলোচনার সময় তখন ৩ দলে এসে ঠেকে। মানে এটি আমি মনে করি সরকারের সীমাবদ্ধতা। সরকার সবার প্রতি যে সমান দৃষ্টি এটি রাখতে পারছে না। আর স্বাভাবিকভাবে ৩ দলের সাথে আলোচনা করলে অন্য ২৭টি দল কিন্তু ক্ষুব্ধ হবে বা তাদের মনে হবে তাদেরকে অবহেলা করা হয়েছে। তো সরকারের উচিত হবে সব দলগুলোর সঙ্গে আলোচনা করা। এখন কীভাবে আলোচনা করবে? ২৭টি দলের সাথে কি একসঙ্গে আলোচনা করবে না পরপর আলোচনা করবে? অর্থাৎ আস্থায় নিয়ে আসা। সরকারের প্রথম থেকে কিন্তু একটা আস্থার সংকট ছিল। সেই আস্থার সংকট যদি বাড়তে থাকে এভাবে, তাহলে কিন্তু তার পক্ষে নির্বাচন করা কঠিন হবে। হ্যাঁ, এখন এই যে শেষ আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসনে যারা গত ১৬ বছরে আছে, যারা স্বৈরাচারের দোষর, তাদেরকে বাদ দিতে হবে বা মানে আপনার সরিয়ে দিতে হবে নির্বাচন প্রক্রিয়া থেকে। কিন্তু গত প্রায় ১৫-১৬ বছরে যে বিপুল পরিমাণ মানুষ বা এই দেশের লোক যে চাকরি পেয়েছেন, সরকারি চাকরি পেয়েছেন, তারা কি সবাই দোষর বা তাদেরকে সবাই সরিয়ে দেয়া? এখন এটা অসম্ভব। যেমন আমরা দেখলাম যে পুলিশ বাহিনীতে যে জনবল আছে, তার অর্ধেক হচ্ছে বিগত সরকারের আমলে নিয়োজিত। এখন এই অর্ধেক জনবলকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব না। তাহলে এই বাকি অর্ধেক, পুলিশ আমাদের সদস্যও খুব বেশি না, ১ লাখের উপরে, ১,২০,০০০-এর মতো। ২,২,২০,০০০। তখন ২,২০,০০০। এখন ২,২০,০০০-এর মধ্যে যদি ১ লাখ আপনি ১০,০০০ বাদ দিয়ে নির্বাচন করার কথা ভাবেন, সেটা এই মুহূর্তে সম্ভব না। কারণ এটি তো একই পদে না, একেবারে সর্বোচ্চ আইজিপি থেকে একবারে কনস্টেবল পর্যন্ত তারা বিভিন্ন পদে বিভিন্ন সময়ে নিয়োজিত হয়েছেন। দেখার বিষয় যে কারা কী ভূমিকা পালন করছে। তারা যদি নির্বাচনী কাজে অনিয়ম করে থাকে, সেটা কি স্বেচ্ছায় করেছে, না তারা বাধ্য হয়েছে? এখন সরকারি কর্মকর্তাদের এক ধরনের বাধ্যবাধকতা আছে যে সরকারের যে কোনো নির্দেশ আদেশ পালন করা। তারা উৎসাহী হয়ে করেছে কি না, বা সেটা বাধ্য হয়েছে, এইটা ব্যাপার দেখার বিষয়। কাদের অতি উৎসাহ ছিল সেটা দেখার বিষয়। আর
এই এখন সরকার হাতে যে সময়, তাতে কি এই কে উৎসব আপনি 15 মাসে যে কাজটি করতে পারেননি, আর হাতে আপনার আছে আপনি নির্বাচনের। যথার্থই বলেছেন, 15 মাসে যেটি হয়নি ঝাড়াই মশাই, আর সেটি এই 4 মাসে হওয়া সম্ভব না। তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, প্রশ্নটি, সেটা হলো যে এই যে 15 মাসে যেটুক রদবদল, ঝাড়াই মশাই হয়েছে, সেটি কি আ স সেটি কি নিরপেক্ষভাবে হয়েছে? সেটি কি সততা ও যোগ্যতার মাপকাঠিতে হয়েছে? অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আ রাজনৈতিক পক্ষগুলো তারা তাদের পছন্দের সেই ব্যক্তিকে বিভিন্ন জায়গায় বসানোর চেষ্টা করেছেন এবং অনেক ক্ষেত্রে অনেক সফল হয়েছেন। এটা নিয়ে আজকে যে বিতর্ক, বিএনপি, জামাত বা এনসিপি, তারা হচ্ছে কে কার ভাগে বেশি পড়ল বা কার ভাগে কম পড়ল, এটা নিয়েই। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারেও পারস্পরিক আস্থায় আনতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ধন্যবাদ সোহরাব হাসান। প্রিয় দর্শক, আপনারা সোহরাব হাসানের মতামত শুনলেন। এ বিষয়ে আপনাদের মতামত জানতে বা জানাতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার মন্তব্য লিখে জানাতে পারেন।